হ্যালো গাইজ, সে গাইজটা যে কি খারাপ ভাবে বলছে, সে যে কি বলছে হ্যালো গাইজ বা হাই গাইজ, কি সে যে কি করতে চায় আমি সেটা জানি না। কলাবিদ্যা গুরুবিদ্যা। 500 বছর আগে ওই মোমবাতি বা ওই লম্পর আলো জ্বালিয়ে মানুষ পালা গান করত। আজকে লোকে ইউটিউবে গান শুনছে। এটা অনেক কঠিন, কারণ একবার একটা নাটক শুরু হয়ে গেলে সেটা বন্ধ করার উপায় কিন্তু তোমার নেই। সিনেমার ক্ষেত্রে টেক টুরের সম্ভাবনা রয়েছে। গলা ঠিক রাখতে গেলে যেটা হচ্ছে গলার যত্ন মানে হচ্ছে সোজা কথায় গলার বিশ্রাম। কলকাতার যে লিসনিং সাইকেল বম্বে থেকে একটু আলাদা হবে, যদিও ইন্ডিয়ান সিটিজ রিল এমন একটা জিনিস, এটা আগামী দিনে একটা বড় সোশ্যাল ভাইস। ওকে, সো হ্যালো স্যার, ওয়েলকাম টু মাই চ্যানেল যার নাম হচ্ছে আনরিহার্সড। সো কেমন আছেন আপনি আগে বলুন। অ্যাবসলিউটলি ফাইন, আই ট্রাই টু বি ফাইন অলওয়েজ। মানে যাই হোক জীবনে ভালো থাকার চেষ্টা করি, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো আমি আপনি থেকে তুমিতে চলে আসি, বিকজ আই থিংক দ্যাট উইল বি মোর অনেক ইনফর্মাল। ভালো, অনেক ওয়ার্ম থাকে। হ্যাঁ, তো আই থিংক আমি প্রশ্নগুলোতে যাই। তো মাই ফার্স্ট কোয়েশ্চেন উড বি রেডিও, টেলিভিশন, থিয়েটার, which one is your favorite? It's like you are asking three beautiful ladies, কাকে তোমার বেশি পছন্দ, এরকম। তা নয়, I started my career with radio. So রেডিও কীরকম হলো, I was doing theater, মানে ওয়ার্কশপ ওরিয়েন্টেড থিয়েটার আর্লি 90s। তো করছি, খুব যে ভালো হচ্ছে তা না, মানে খুব যে কাজ হচ্ছে তা না। থিয়েটার অলওয়েজ, সেখানে টাকা পয়সা কম, ইনভেস্টমেন্টের প্রশ্নই নেই, কিন্তু আমরা যে থিয়েটার করি লোকের কাছ থেকে চেয়ে চিন্তে করতো। এই সময় একদিন বাড়িতে বসে টেলিভিশন দেখি টেলিভিশনে ক্রল যাচ্ছে এরকম যে FM ইজ লঞ্চিং ইন 4 মেজর মেট্রোজ। এইসব দিয়ে ডিটেল দিচ্ছে। তো টাইমস শব্দটা দেখলাম, তো আমার এক বন্ধু তখন টাইমসে চাকরি পেয়ে গেছে। আমাকে বললেন এরকম ব্যাপার, হ্যাঁ তোর তো গলা ভালো, তুই আসতে পারিস। তো সেই বছর ঠিক পুজোর আগে আমি একটা ওই ট্রাভেলগের ভয়েস দিয়েছিলাম। দ্যাট ওয়াজ বাই চান্স। এটা যে আমি যে ভয়েস দেবো এরকম কিছু ছিল না, কেউ ছিল না, আমি দিয়েছিলাম বিকজ আমি মোটামুটি পরিষ্কার কথা বলতে পারতাম। তো ওই ক্যাসেটটা আমি দিয়েছি, নিয়ে গেছি। তো যে ভদ্রলোক রেডিও হেড ছিলেন তার সঙ্গে আলাপ করে দিলাম, আমি ক্যাসেটটা দিলাম, বললাম আমরা শুনে দেখবো, আই লেট ইউ নো। তো তার এক সপ্তাহ কোনো ফোন টোন আসলে আমি ধরলাম যে রিজেক্ট হয়ে গেছে, নেয়নি। তা 10 দিন বাদে আবার আমার সেই বন্ধু ইন্দ্রকে ফোন করেছি, তুই কী করেছিস, তুই একটা ক্যাসেট দেখেছিস, না দিয়েছিস নাম, না দিয়েছিস অ্যাড্রেস। ওটা যে নাম আর অ্যাড্রেস লিখতে হবে আমি জানি না, আমিও দিইনি, আমি শুধু ক্যাসেট দিয়ে চলে এসেছি। ওদের তো রোজই অনেক ক্যাসেট জমা পড়ে, ওরা তুই এক্ষুনি এতকে খুঁজছে। গেলাম, দ্যাটস হাউ আই স্টার্টেড। FM-টা ওয়াজ আ নিউ থিং। তার আগে লোকে, মানে আমরা যখন শুরু করি তখন তার আগে কোনো কনসেপ্ট অফ আরজে, উই ওয়ার দ্য ফার্স্ট ব্যাচ অফ আরজেস। তো আমরা চেষ্টা করি নানা রকমভাবে ট্রায়াল অ্যান্ড এরার করার। তখন মানুষের কাছে একটা সেট প্যাটার্ন ছিল অফ লিসনিং। আকাশবাণী শুনেই মানুষের লিসনিংটা তৈরি হয়েছিল, আমরা সেটাকে ভেঙে দিয়েছিলাম। উই ডিড ইট উইথ মোর ওয়ার্মথ, যেটা কথা বলছিলাম আপনি থেকে তুমির সময়, আরও ওয়ার্মথ। এবং আগে কি হতো, রেডিওতে যিনি প্রেজেন্টার বা যিনি ঘোষক বা যিনি অ্যানাউন্সার, তিনি যেন হি ইজ টকিং ফ্রম সামহার আপ অ্যান্ড লিসনার্স আর লিসনার্স। আমরা ওটাকে রিভার্স করে দিলাম, লিসনার্স আর দ্য বস, উই আর জাস্ট দেয়ার টু মেক ইউ হ্যাপি। সো লিসনার ফ্রেন্ডলি প্রোগ্রাম প্রেজেন্টেশন শুরু হলো। তারপরে তো থিয়েটার চলছে পাশাপাশি, তারপরে আস্তে আস্তে রেডিও থেকে টেলিভিশনের ক্যারিয়ার শুরু হলো। সো এরমভাবে বাঁচতে আমি পারবো না, তবে ডেফিনেটলি এক একটা মিডিয়ামে, রেডিও অনেক দিন কাজ করছি না আমি, কিন্তু এক একটা মিডিয়ামে কাজ করার অভিজ্ঞতা এক এক রকম, এবং সবগুলোই খুবই ইন্টারেস্টিং, চ্যালেঞ্জিং, এবং প্রতি মুহূর্তে তোমাকে চ্যালেঞ্জে ফেলে। এরকম নয়, ইটস নট লাইক অ্যান অফিস যে তুমি অফিসের বস হয়ে গেলে ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্য লেগ ওয়ার্ক এনিমোর, ইউ জাস্ট গিভ দ্য অর্ডার, পাস অন টু সামবডি, সে করে দেবে। না, এভরিথিং ইউ হ্যাভ টু ডু অফ ইউর ওন। তো এই পারফরমেন্স ওরিয়েন্টেড বিজনেসে তাই একাই সব,
তো সেই জন্য নিজেকে অনেক বেশি স্প্রুসড আপ রাখতে হয়, অনেক তৈরি রাখতে হয় ফর এনি অডস। তো চলছে। ওকে, সো ইনিশিয়াল স্টেজে যখন মানে রেডিওতে ইউ স্টার্টেড অর থিয়েটার, মানে এই ক্যারিয়ারে যখন আপনি স্টার্ট করেন, তো তখন সোশ্যাল মিডিয়া নেই, মানে নাথিং। সো ওই টাইমে কত ডিফিকাল্ট ছিল মানে কম্পেয়ার টু নাও? এখন ব্যাপারটা হচ্ছে যে মানুষ সবসময় একটা সারাদিনের মধ্যে একটা সময় খোঁজে এন্টারটেনমেন্টের। আমাদের আগে যারা এসছে তাদের সময় মানুষ নিয়ম করে শনি রোববার সিনেমা দেখতে যেত, বৃহস্পতি শুক্র শনি বা রবিবার থিয়েটার দেখতে যেত, বোর্ডের থিয়েটার, যেটা কমার্শিয়াল থিয়েটার বলতো। তো পরবর্তী এবং রেডিও শুনতো এন্টারটেনমেন্টের পার্টে। সোশ্যাল মিডিয়া যদি এখন মোবাইল ফোনের মধ্যে ঢুকে বসে থাকে, তো তখন মানুষ যেত তার কাছে, টেলিভিশন দেখতো, রেডিও শুনতো, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতো বা থিয়েটার হলে গিয়ে থিয়েটার দেখতো। এখন সবটাই তো মোবাইল ফোনে চলে এসছে, আর মোবাইল ফোনে আসার ফলে যেটা হয়েছে যে কোয়ালিটি কন্ট্রোলটা একদম জিরো হয়ে গেছে। আমরা যখন এফএম শুরু করি তো তখন এফএম লোকে খায় না, মাথায় দেয়, কি জিনিস এফএম লোকে জানতো না। এমনও হয়েছে আমাদের অফিসের অ্যাড্রেসটা বলা, তো একজন ভদ্রলোক এসেছেন, বলছেন যে আমার ছেলে একটা রেডিও কিনেছে, তাতে তো আপনাদের খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়, শুনতে পাই, কিন্তু আমার রেডিওয়ে আসে না। বলে রেডিওটা নিয়ে এসছেন ট্রানজিস্টার, ওকে, এফএম যে আলাদা একটা কিট বসাতে হয় তবে এফএমটা ধরে, এবং তার ট্রান্সমিশন অনেক উন্নত, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, এইসব সম্বন্ধে কোনো ধারণাই নেই মানুষের। তো সেইখান থেকে শুরু করেছি। সো আমরা প্রমোশনালি বুক ফেয়ারে স্টল দিয়েছিলাম, কাম অন লিসেন টু আস। তো টাইমস এফএম একটা লাইন ছিল, মার্কনি ইনভেন্টেড ইট, উই রিডিসকভার্ড ইট। ওকে। তো টাইমস এফএম এর তো খুব ইন্টারেস্টিং। মানুষ তারপর যখন শুনতে শুরু করলো, গ্রাফ ওয়াজ অলওয়েজ আপওয়ার্ডলি মোবাইল। তারপরে এফএম প্রেজেন্টেশনেও অনেক রেস্ট্রিকশন এলো, প্রাইভেট হাউসেসগুলো চ্যানেল তৈরি করলো, করে যেটা হলো যে সিস্টেমটা, যে কম্পিউটারাইজ সিস্টেমটা এলো, এটা আর কিছুই আনলো না। আনলো যেটা, সেটা হচ্ছে মনোটনি। প্রত্যেকটা চ্যানেল সাউন্ডস অলমোস্ট দ্য সেম, ডিফারেন্স করা যায় না, যার ফলে এফএম অনেকটা পিছিয়ে পড়েছে আমার ধারণা এখন। আর ইনভেনশন অফ এই ইউটিউব অ্যান্ড আদার মিডিয়ামস এফএমকে এখন খুব স্ট্রাগল করতে হচ্ছে, এটা আমার বিশ্বাস। কিন্তু আমাদের সময় যেহেতু নতুন ছিল, উই এক্সপেরিমেন্টেড। সব এক্সপেরিমেন্ট যে দারুণ হিট করেছে তা না, রিজেক্টও হয়েছে, বাট উই হ্যাড দ্য ক্যাপাসিটি অ্যান্ড কারেজ টু ডু দ্য এক্সপেরিমেন্ট। তো মানুষ ভালোবেসেছে। অ্যাকচুয়ালি আমার সেকেন্ড মানে কোয়েশ্চেন এটাই ছিল যে অ্যাজ মাঝখানে আবার এফএমটা ভ্যানিশ হয়ে যায় সাডেনলি, তারপর আবার একটা অন্যরকম মডার্নাইজ ওয়েতে ওটা আনা হয়, আর ইনিশিয়ালি খুব ট্রেডিশনাল ব্যাপারটা ছিল। তো যখন পরে আসলো তখন আপনার জন্য কতটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার ছিল? ইজ ইট লাইক টু কোপ আপ উইথ দ্য নিউ থিং? আপনি যেটা বললেন মনোটোনাস হয়ে গেছে। তখন তখন আর আমি কাজ করছি না, তখন যারা কাজ করছে তাদের ক্ষেত্রে আমার যেটা মনে হয়, একটা ট্রেনিং তো থাকে তখন, সেই ট্রেনিংটা দিয়ে করেছে, কিন্তু মানে ওই যে সাকসেসটা যেটা আমরা দেখেছি, যে ক্রেজের সাকসেসটা, সেটা আর ফিরে আসবে না। কিন্তু সেটা এখন মানে এফএম ইজ অ্যানাদার এন্টারটেনমেন্ট অবজেক্ট। লোকে ওই গাড়িতে শোনে, অফ টাইমে কানে শোনে, কানেও শোনে না, এখন লোকে নতুন নতুন অ্যাপ বেরিয়েছে, সেই অ্যাপে চলে যাচ্ছে, অ্যাপ চালাচ্ছে, তো অ্যাপে পয়সা দিয়ে দিচ্ছে, তো ননস্টপ, কোনো অ্যাডও শুনতে হবে না, ননস্টপ গান শুনতে পাবে, লোকে সেগুলো অ্যাডপ্ট করছে। সো যদি তোমার থেকে সাজেশন নেওয়া যায় যে এটাকে যদি আবার নতুন করে মানে এই যে মনোটনিটা যদি ব্রেক করা হয়, হোয়াট উড ইউ সাজেস্ট? না, ওই ফ্রি হ্যান্ড দিতে হবে। মানে ফ্রি হ্যান্ড মানে কম্পিউটার কি করে, ফ্রিকোয়েন্সি, একটা গান 5 বার বাজবে, তাহলে শ্রোতার কাছে মনোটনি আসবে না। ওর একটা অঙ্ক আছে, সেই অঙ্কে সে ওই অ্যালগোরিদমটা দিয়ে যায়। আমি বলি যে লিসনিং সাইকি আছে, সেই সাইকিতে কোনো অ্যালগোরিদম লাগে না। আমি জানি বাঙালি কি শুনবে, বাঙালি কি শুনতে চায়, কখন কি ধরনের মিউজিক শুনতে চায়, সেই মিউজিকটা আমি বাজাবো। ইট ইজ আই হ্যাভ ডেভেলপড ইট। আমি এটা শুনে টেস্ট করে দেখেছি যে, ধরো খুব ঠান্ডা পড়েছে, কলকাতায় খুব ঠান্ডা পড়েছে, 8, 9, 10 ডিগ্রি টেম্পারেচার, তখন
তুমি যদি বাজলো তোমার আলোর বেনু বাজিয়ে দাও গানটা মহালয়ার, পিপল উইল রিজেক্ট ইট, তাই না? সো তোমাকে জানতে হবে যে মানুষ কখন কোনটা শুনতে পছন্দ করে। তো সেটা জানাটা কিন্তু একটা কম্পিউটারের পক্ষে সম্ভব নয়। ইট নিডস অ্যান হিউম্যান মাইন্ড। কারণ সে ওই সোসাইটিটার মধ্যে বড় হয়েছে, সে ওই সোসাইটিটাকে রিপ্রেজেন্ট করে, সে সোসাইটিটাকে জানে। সুতরাং প্রত্যেকটা সোসাইটির একটা, কলকাতার যে সোসাইটির ফিলিং, কলকাতার যে লিসনিং সাইকি বম্বে থেকে একটু আলাদা হবে, যদিও ইন্ডিয়ান সিটিজ কিন্তু একটু আলাদা হবে, দিল্লির আর একটু আলাদা, মানে এক একটা শহরে একটা নিজস্ব কালচার থাকে, নিজস্ব সংস্কৃতির মধ্যে সে চলে। সেই সংস্কৃতিটা ধরেই তোমাকে কাজ করতে হবে। বম্বের জিনিস কলকাতায় আনলে বা চেন্নাইয়ের জিনিস কলকাতায় এনে ফেললে এখনকার বাংলা সিনেমার যে দুর্দশা হয়েছে সেরকম হবে। ঠিক। ওকে, সো যেহেতু কথা হচ্ছিল তোমার সাথে এআই নিয়ে, তো এআই যেহেতু এতটা চলে এসছে এখন, তো অনেকবার এরকম হচ্ছে যে ভয়েস যেটা হচ্ছে সেটাও কপি হয়ে যাচ্ছে। দ্যাটস দ্য স্যাডেস্ট পার্ট। সো হোয়াট ইজ ইয়োর পারসেপশন অ্যাবাউট ইট? অ্যাগেন আমি বলবো যে সে এটা কিরকম জানো তো, ধরো আমি বাংলা জানি, ইংরেজি জানি না, আমি বাংলা কপিটা নিয়ে ইংরেজিতে ফেলে দিলাম, তো ইংরেজি এআই তার একটা ট্রান্সলেশন করে দিল, সেই ট্রান্সলেশনটা কিন্তু ঠিক হবে না, হবেই না। কারণ প্রত্যেকটা ভাষার একটা নিউয়ান্স থাকে, সেটা কাট পেস্ট করে কিছুটা কাছাকাছি যাবে, একেবারে যে হবে না তা আমি বলছি না, কাছাকাছি যাবে কিন্তু পুরোটা হবে না। সুতরাং এআই দিয়ে ভয়েসকে স্যাম্পলিং করলেও ইমোশনটাকে স্যাম্পলিং করা যায় না। একটা গান বা একটা ন্যারেশন বা একটা কবিতা বা একটা প্রোজ পিস যাই আমি পড়ি না কেন বা যাই পারফর্ম করি না কেন, তার মধ্যে থাকে একটা মাইন্ড যেটা ইমোশনটাকে, আমি কোন শব্দে মোচড় দিলে তোমার সত্যি আনন্দের ফিলিং হবে, কোনটায় দুঃখের ফিলিং হবে, সেটা আমি জানি। আই হ্যাভ ট্রেন্ড, আমার সেই দীর্ঘদিনের চর্চাটা আমি করে জানি যে এটাকে এইভাবে বললে লোকের কাছে বেশি অ্যাকসেপ্টেড হবে। সেটা কোন এআই শেখাবে? এটা কোনো এআই শেখাতে পারবে না। হ্যাঁ, আমার ভয়েসটা স্যাম্পল করে আমার মতো, সে তো হচ্ছেই। আমি যাদের গলা জানি যে খুব, যাদের গলার কোয়ালিটিটা মানে সোকল্ড ভাবে বলা হয়, আমি কোনো সে অর্থে গলার কোয়ালিটিতে সে অর্থে বিশ্বাসী নয়, আমি মোর বিলিভার যে ভালো শুদ্ধ প্রেজেন্টেশনটা হচ্ছে কিনা, মানে উচ্চারণের মধ্যে উচ্চারণ দোষ আছে কিনা সেটাতে আমি বেশি নজর দিই। গলার কোয়ালিটির মানুষ নিয়ে জন্মায়, তুমি বলতে পারো যে ইয়েস আই হ্যাভ হেভি ভয়েস, দ্যাটস বাই বার্থ। ভেরি বিউটিফুল, ভেরি অ্যাট্রাক্টিভ ভয়েস, মাই গড। মানে আমার তাই জন্য আমি মাঝখানে ইন্টারাপ্ট করলাম যে আই ওয়াজ ভেরি নার্ভাস সিটিং উইথ ইউ ফর দ্য পডকাস্ট। মানে আই এম তো নাথিং এন্ড আই এম, মানে আমি কার সাথে করছি কথাবার্তা, তো আমার তো মানে এমনি মনে হচ্ছে যে আমি ক্র্যাক করে যাচ্ছি। না না, দেখো যেটা পয়েন্টে আসছিলাম সেটা হচ্ছে যে কি জানো তো, এখন এই যে ইউটিউব বা এই যে রিলস, এতে সবাই কি করছে, আমি যেটা মূলত আমার চেনাশোনা যারা কাজ করে তাদের দু একটা চোখে পড়েছে, আমি সাডেনলি ভাবছি যে ওভারনাইট কি হলো, এদের ভয়েসগুলো এত ব্রাইট হয়ে গেল কি করে। তো আমার যে বন্ধু বান্ধব আছে টেকনিক্যাল কাজ করে, ইউটিউবেরও কাজ করে, ইউটিউবার বললো সবই তো -6 dB বুস্ট করা থাকে। তাই বললো হ্যাঁ, যা আমরা ভয়েস পাই ইউটিউবের জন্য -6 dB বুস্ট করে রাখি যাতে ভয়েসটা শুনতে ভালো লাগে। এটাতে একটা সমস্যা রয়েছে, ভয়েসের কোয়ালিটি নিয়ে অত সচেতন না হয়ে যে কাজটা করছে সেই কোয়ালিটিতে সচেতন হলে বেটার। আমার ভয়েসটা যদি পাতলা হয়, বলো কি এসে গেল, কি এসে গেল, কিচ্ছু এসে গেল না, কিছু এসে যায় না। আমাদের আগে যারা কাজ করছেন সিনেমা বা থিয়েটারে যাদের কথা বলছি, অনেকের ভয়েস ছিল খুব ওজনদার, আবার অনেকের ভয়েস সেরকম ওজনদার ছিল না, তাহলে তারা অ্যাক্টিংয়ে কোনো অংশে কম গেছে না, যায়নি। দেয়ার ইকুয়াল, একই রকম স্ট্রেংথে তারা অভিনয় করে গেছেন। সুতরাং ওইটা ম্যাটার করে না। এবং একটা খুব গুরুগম্ভীর গলা অনেকক্ষণ ধরে শুনতে, আমাকে যদি বলো আমারও খুব একটা দারুণ লাগবে না যদি না তার মধ্যে বলার প্রকরণ থাকে, বলার মেজাজটা তার মধ্যে থাকে। সুতরাং কীভাবে বলা হচ্ছে দ্যাটস মোর ইম্পর্টেন্ট, গলাটা তারপরে আসে, এইভাবে ভাবা উচিত আমার মনে হয়। সুতরাং এআই যদি গলা স্যাম্পলিং করে, করতেই পারে, সে তো এখন গানও লোকে
অটো টিউনার গান করে যাচ্ছে, কিন্তু সবাই সিঙ্গেল। অটো টিউনার দিয়ে গান করে কি একটা শ্রেয়া ঘোষাল তৈরি করা যাচ্ছে? যাচ্ছে না, যাবে না। এটা কিশোর কুমার তৈরি করা যাবে? যাবে না। ইটস হিউম্যান। আমার এই আর্ট অ্যান্ড কালচারটা তো কেম ফ্রম হিউম্যান বডি, এক্স্যাক্টলি। পুরো শরীরই জিনিস। এটা এটা কি করে একটা শুধু কম্পিউটার ধরে রেখে সেটাকে চালিয়ে নিয়ে যাবে? যেতে পারে না, ইম্পসিবল। এই কলা বিদ্যাটা তৈরি হয়েছে মানুষের শরীর থেকেই, শরীর আর মন থেকেই সঞ্জাত। যে বহুদিন আগে যারা গুহাচিত্র এঁকেছে, তারা নিজেদের এক্সপ্রেস করার জন্য ওই রকম একটা গুহাচিত্র আঁকতে পেরেছিল, নিজেদের এক্সপ্রেস করার জন্য ওই রকম একটা অজন্তা ইলোরার মতো স্কাল্পচার তৈরি করতে পেরেছিল। তো সেটা হিউম্যান মাইন্ড অ্যান্ড হিউম্যান বডি, সেইখান থেকে তৈরি হয়েছে। কম্পিউটার ওটাকে কিছুটা ফেসিলিটেট করতে পারে, তার বেশি এগোতে পারবে না, বিকজ দেয়ার ইজ নো মাইন্ড। যদি আর্টিফিশিয়াল মাইন্ডও থাকে, আর্টিফিশিয়াল মাইন্ড কখনো নিজে নিজে বড় হয় না। একটা মাইন্ড যখন ছোট জন্মায়, সে তার বাবা মার আদরে, যত্নে, তিরস্কারে সে বড় হয়, তার যে বড় হওয়াটা, তার মস্তিষ্কের পুষ্টি, সবগুলো মিলিয়ে সে একটা মানুষ হয়ে ওঠে। ইট ইজ ওভার দ্য পিরিয়ড অফ টাইম। তো তার সেই যে প্রকাশ ঘটছে, তার যে বিকাশ ঘটছে, সেই বিকাশটা তার ভালো কাজের অন্যতম শরিক, অন্যতম কারণ। কম্পিউটারে তো সেটা হবে না। সো ডেফিনেটলি মানে ইমোশনস কোথা থেকে নিয়ে আসবে? অ্যাবসলিউট। ইমোশন যদি আনেও, সেটাও খুব, ওটা আবার একটা ইমোশন নকল করে সেটাকে রেপ্লিকেট করবে, রেপ্লিকেট করে। ইটস এ ভেরি ওয়েস্টার্ন কনসেপ্ট। যা দেখছো, একটা ভালো প্লেয়ার, ভালো ব্যাটসম্যান, সে কিভাবে ব্যাটিংটা তৈরি করে, সেটা লাইন আপ তৈরি করো, ছজনকে সেইভাবে ট্রেনিং দাও, দিয়ে একটা সচিন তেন্ডুলকার তৈরি করা যায় না, যায় না, ইম্পসিবল। তো সুতরাং হিউম্যান মাইন্ড, এই চর্চাটা যেহেতু মানুষের, চর্চাটার মধ্যে দিয়েই মানুষ এক্সেল করতে পারবে। তার জন্য এআই কিছুটা সাপোর্ট দিতে পারে, বাট ও লাস্ট কল দিতে পারবে না কখনো। সো যেমনি সবাই এখন বলছে এআই ইজ দ্য নিউ ফিউচার, এটা কি আগে গিয়ে কোথাও মানে হিউম্যান, অবভিয়াসলি মানুষ রিয়েলাইজ করে এটাকে আবার স্টপ করে না, আবার স্টপ করবে না। মানে আমি বলছি যে মিডিয়ামগুলো বদলে যাবে। ধরো আজ থেকে 500 বছর আগে ওই মোমবাতি বা ওই লম্পর আলো জ্বালিয়ে মানুষ পালা গান করতো। আচ্ছা। এই তো মানুষের পয়েন্ট অফ এন্টারটেনমেন্ট ছিল। গান হতো, একটা লোক, লম্বা লোক, সে খালি গলায় বা একটা ওই যে অঞ্চলে মানুষ, সেই অঞ্চলে কিছু বাজনা হাতে নিয়ে সে গান গেয়ে যেত, তাতেই মানুষ এন্টারটেন হতো। আজকে লোকে ইউটিউবে গান শুনছে। তো এই 500 বছরে মানুষের এই পরিবর্তনটা ঘটেছে। তো সুতরাং ওই বিনোদনের মাধ্যমগুলো বদলাবে। পরবর্তীকালে এআই আসার পরে সিনেমাটাই আদৌ থাকবে কিনা আই ডাউট। এখন অনেক সিনেমা বেরোচ্ছে যেখানে তুমি অপশন দিতে পারবে। ওকে। যে অপশনে, ধরো এই ছেলেটি এই বইটা ছুঁড়ে মারলো, ওর নাকে গিয়ে লাগলো, সঙ্গে সঙ্গে অপশন চলে আসে, বইটা যদি ছুঁড়ে না মারে, যদি ছুরি ছুঁড়ে মারে। এবার তুমি নানা রকম অপশন দিচ্ছ, সেই অনুসারে গল্পটা বদলাচ্ছে। ওকে। এরকমও এক্সপেরিমেন্ট হচ্ছে এখন। হ্যাঁ, হচ্ছে। পরবর্তীকালে সিনেমাটা আদৌ সিনেমা, প্রাচীন ইতিহাস হয়ে থেকে যাবে, পালা গানের মতন। তখন হয়তো অন্য কোনো মিডিয়াম আসবে, যে মিডিয়ামের কথা আমরা এখনো জানি না। ধরো এই আমার সঙ্গের এই জিনিসটা, এটাকে বলে স্মার্টফোন। তোমার কাছেও আরো দামি নিশ্চয়ই আছে। এই স্মার্টফোনটা ধরো 1990 সালে তোমার সোফায় কেউ রেখে গেল, তুমি দেখে ওটা ভাববে যে বাইরের গ্রহ থেকে কেউ এসে জিনিসটা এখানে ফেলে গেছে। এটা কি করে, তার কোনো ব্যবহারই তুমি জানো না, কারণ সেগুলো আমরা জানতাম না। এখন জানছি, নতুন আবিষ্কার হচ্ছে। আগামী দিনে অন্য কোনো মিডিয়াম আবিষ্কার হবে, এই বিশ্বাস আছে। তবে মানুষের যেমন বাঁচতে হয়, খেতে হয়, ঘুমোতে হয়, সন্তান প্রতিপালন করতে হয়, সংসার করতে হয়, পরিবার সমাজ নিয়ে বাঁচতে হয়, ঠিক তেমনই মানুষের বিনোদনের একটা প্রয়োজন মানুষ অনুভব করেছে চিরকাল। তো মানুষ তার বিনোদনের পথ নিজেই তৈরি করে নেবে। সেটা হয়তো সিনেমা নাও হতে পারে, নাও হতে পারে, গল্পটা হয়তো অন্য কোনোভাবে বলা হবে, সেটা আমি জানি না, সেই পদ্ধতিটা কি জানা নেই এখনো। হ্যাঁ, যেমনি আমরা টিভি, তারপর হলে গিয়ে থিয়েটারে বই দেখতাম, তারপর ওয়েব সিরিজ বলে এরকম কিছু চলে আসবে, সেটাও তো কেউ কেউ জানতো না। জানেনি যে মানে সিনেমার সঙ্গে ওয়েব সিরিজের পার্থক্যটা কোথায়। মানে একটা গল্প আর একটা উপন্যাস। উপন্যাস যেমনি আমরা অনেক সময় ধরে পড়ে যাচ্ছি, তো পড়ে যাচ্ছি, একটা মোটা, ধরো সাহেব বিবি গোলাম, এইরকম মোটা একটা বই, সে লোকে পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে।
আবার ধরো বনফুলের একটা ছোট গল্প পড়তে তোমার হয়তো 15 মিনিট লাগবে। আনন্দ দুটোতেই পাচ্ছ, দুটোতে দুরকম আনন্দ, কিন্তু দুটোই তুমি সাহিত্য চর্চা করছো, যে ওই বইটা পড়ছো বা এই বইটাই পড়ছো, যেটাই পড়ো না কেন তুমি তোমাকে নিজের মগজের পুষ্টি হচ্ছে, তুমি একটা আনন্দ পাচ্ছ বই পড়ার মাধ্যমে, গল্প পড়ার মাধ্যমে, সেইটা পাচ্ছ। সেই আনন্দটা কিন্তু মানুষের পরিবর্তন হয় না, ওইটা মানুষ খোঁজে, সে মানুষ অন্য পদ্ধতি খুঁজে নেবে, এইটা হচ্ছে বিষয়। ওকে, সো আবার একটু তোমার ব্যাপারে কথা বলি, যেটা হচ্ছে যে অলমোস্ট সিমিলার কোয়েশ্চেন, বাট থিয়েটার, তারপর ভয়েস ওভার আর্টিস্ট ইয়া টেলিভিশন, এই তিনটের মধ্যে তোমার সব থেকে বেশি ডিফিকাল্টি কোনটা লাগে করতে? দেখো, সবগুলোই না নিয়মিত চর্চা, নিয়মিত চর্চা করতে হয়, ভাষা চর্চা করতে হয়। সে থিয়েটার করো কি তুমি নেপথ্য শিল্পী ভয়েস ওভার আর্টিস্ট হও, বা তুমি টেলিভিশনে কাজ করো, ওয়েব সিরিজে কাজ করো, চর্চা করতে হয়। আর অভিনয়ের ক্ষেত্রে আমি বলবো যে যে যত হোমওয়ার্ক করে, যে যত প্ল্যান করে, যত বেশি চরিত্রের নোয়ান্স নিয়ে ভেবে চরিত্রের মধ্যে ঢুকতে পারে, সে তত সফলভাবে অভিনয়টা করে। আবার সবাইকে সব চরিত্র মানায় না, না মানানো চরিত্রে ঢুকে পড়লে সে কতটা সাকসেসফুল হয় আমি জানি না, কিন্তু যে সমস্ত বড় অভিনেতারা আছেন তারা যে চরিত্রগুলো বাছেন করার জন্য, সব চরিত্র যে সবাই করেন এমনও নয়, বাছেন যে এই চরিত্রটা হ্যাঁ আমি করব, তার মানে তার মধ্যে কোথাও একটা তখনই ওই নির্মাণ প্রক্রিয়াটা শুরু হয়ে যায়, যে কিভাবে এই চরিত্রটাকে শেপ দেয়। কারণ চরিত্রটা তো একটা অন্য মানুষ, যেটা উনি নন, এটাই তো অভিনয়ের কাজ। তো সেই নির্মাণটা তিনি সুন্দরভাবে ভাবতে পারছেন, যে এই ইনগ্রেডিয়েন্টগুলো দিলে চরিত্রটা আরো বিশ্বাসযোগ্য হবে। একটা মহিলা চরিত্র করতে গেলে আমি চুলটা ছোট করে রাখবো, না একেবারে পুরনো ধাঁচের লম্বা চুল রাখবো, শাড়িটা কিভাবে পরবো, কথা কিভাবে বলবো, হাঁটবো কিভাবে, তাকাবো কিভাবে, কারণ সবগুলোই মানুষের সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটে, তাই তো? সব ক্ষেত্রেই তাই, যে পুরুষদেরও তাই, যে কোন সময়ের চরিত্র সে করছে, সেই চরিত্রের কি কি বৈশিষ্ট্য হওয়া উচিত, এটা যিনি যত সঠিকভাবে ভাবতে পারেন এবং ইন ট্যান্ডেম উইথ দ্য ডিরেক্টর, দুজনে মিলে সেই চরিত্রটাকে ক্যামেরার সামনে করতে পারেন বা মঞ্চের উপর করতে পারেন, সেটা তত বেশি দর্শক ধন্য হয়। কিন্তু থিয়েটারের ক্ষেত্রে হচ্ছে, থিয়েটার কিন্তু ইন্ডিভিজুয়াল, থিয়েটার কিন্তু টিম গেম। মানে ধরো থিয়েটার তো লাইভ, ক্ষণশিল্প, মুহূর্তের শিল্প, তৈরি হয় সেই মুহূর্তেই শেষ হয়ে যায়। এখন আমি এসে দাঁড়ালাম, আমার মুখের উপর আলোটা পড়ার কথা, এবার যিনি আলো প্রক্ষেপণ করছেন তিনি সেই আলোটা আমার মুখের উপর সেই সময় ফেলতে পারলেন না, বা ফেলতে মিস করলেন, বা উনি ফেলেছেন আমি নিতে ভুল করলাম, তাহলে ওই মোমেন্টটা আর তৈরি হবে না। সুতরাং এই যে আলোক সম্পাতে যিনি আছেন, আর আমি যে চরিত্রে অভিনয় করছি, এবং যিনি সঙ্গীত বাজাচ্ছেন, তার টাইমিং করে আমি ওই চরিত্রের ওই জায়গায় পৌঁছে আমি আমার ডায়লগটা বলা শুরু করব। তো এই সবার তালমিল নিয়েই থিয়েটারটা হয়। এই তালমিলটা একটা অবিশ্বাস্য জায়গায় নিয়ে যেতে হয়, পুরো যেন একটা মেশিন ওয়ার্কের মতো, তবে জিনিসটা দর্শক ধন্য হয়। সিনেমার ক্ষেত্রে টেক ট্যুরের সম্ভাবনা রয়েছে, আলোটা পড়লো না, কাট 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 আরেকবার নাও। তো থিয়েটারে তো তা নয়, থিয়েটার অনেক কঠিন, কারণ একবার একটা নাটক শুরু হয়ে গেলে সেটা বন্ধ করার উপায় কিন্তু তোমার নেই, যে আচ্ছা 10 মিনিট বসুন, আমি 10 মিনিট বাদে আবার বাকি পার্টটা অভিনয় করছি, তা তো হয় না। সো ওয়ান্স ইট স্টার্টস, বল স্টার্টস রোলিং, তো তোমাকে ওই অভিনয়টা করতে হবে। শুনুন, তার আগে তোমার যে প্রস্তুতি, যে নির্মাণ প্রস্তুতিটা, সেটা আগে থেকেই নিতে হবে। যে তোমার 6:30টার শো, তুমি রেডি হয়ে যাচ্ছ, ড্রেস করে নিচ্ছ, মেকআপ করে নিচ্ছ, ক্যারেক্টার কনসেন্ট্রেট করছো, যে ক্যারেক্টারটা করতে চাইছো, তো সেটা গাঢ় মনোযোগের প্রয়োজন। সেই মনোযোগটা দেওয়াটা দরকার থিয়েটারে, সেই কঠিন জায়গাটায় পৌঁছতে হয়। সিনেমার ক্ষেত্রে যে মনোসংযোগের প্রয়োজন নেই তা বলিনি, কিন্তু সেটাও প্রয়োজন আছে, কিন্তু সিনেমার ক্ষেত্রে ওই যে বললাম, তাই যে চান্স অফ, আমার যদি না ভালো হয় তাহলে একটা ভালো করার সুযোগ থাকছে, থিয়েটারে সেই সুযোগটা নেই। সুতরাং দুটো দুরকমভাবে কঠিন। কঠিন একটাই কারণে যে তুমি হয়তো একটা খুব দুঃখের স্পেসে নিজেকে নিয়ে গেছো, কারণ খুব দুঃখের
ডায়লগ বলতে হবে, তোমার সামনে সবাই দাঁড়িয়ে আছে, লাইটম্যান আছে, ক্যামেরার লোক আছেন, সামনে হয়তো অজস্র লোক আছে, তার মাঝখানে ক্যামেরার দিকে তাকিয়ে তোমাকে ওই দুঃখের ইমোশনটাকে বার করে আনতে হবে। সেটাও কঠিন, সেটাও কঠিন, কিন্তু পুরো একটা উল্টো মেজাজে তোমাকে পৌঁছতে হবে। তো সেটাও কঠিন, দুরকম ভাবে। এবং নিয়মিত চর্চা, যারা সিনেমায় রেগুলার অভিনয় করে বা ওয়েব সিরিজে বা টিভি সিরিয়ালে, অতটা বলবো না, টিভি সিরিয়ালে আই এম নট ভেরি আর্ডেন্ট ফলোয়ার অফ সিরিয়ালস, কোনোদিনই ছিলাম না। কিছুটা আমার মাইন্ডলেস মনে হয় সবসময়। মাইন্ডলেস মনে হয় কারণ আমি থিয়েটার দেখি যখন দর্শক হিসেবে যাই, বা সিনেমা দর্শক হিসেবে যাই, আমি একটা কিছু খুঁজতে যাই, একটা কিছু জানতে যাই, একটা কিছু, সেটা এন্টারটেনমেন্টই বলো, ইনফরমেশনই বলো, বা একটা সমাজকে, যে সমাজের গল্পটা সেই সময় ওই সিনেমাটা বলছি সেটা সম্বন্ধে জানতে বলো। তো আমার এই খোঁজটা থাকে। সিরিয়াল হচ্ছে ওই বই তো অনেক রকম হয়, একটা রিসার্চ পেপারও বই হয়ে বেরোয়, আবার কফি টেবিল বইও বই। সো আপনি কফি টেবিল বইটাকে যদি সিরিয়াল ধরেন, তাহলে রিসার্চ পেপারটা হচ্ছে সিনেমা। Okay, so as your main forte is your voice, according to me, মানে আমি আচ্ছা, বলছি। ঠিক আছে, হ্যাঁ, accept, okay, no সো ওটাকে মেনটেন রাখার জন্য লাইক কিছু করতে হয় যে problem. না মানে হঠাৎ করে মেনটেন করতে শুরু করলে হবে না, মানে আপনাকে বা তোমাকে যারা দেখছেন তাদেরকেও বলি যে আপনাকে ছোট থেকেই তো ডিটারমাইন করতে হবে যে আপনি কি প্রফেশন। হঠাৎ করে এসে পড়লে আসতেই পারেন, একটা এসে পড়ে একজন সুপারস্টার হতেই পারে, তার উচ্চারণ শুদ্ধিতা নাই থাকতে পারে, সেগুলো খানিকটা ডেস্টিনি বলে ধরা হয়। কিন্তু যে আসবে, সে যদি প্রিপারেশন নিতে চায়, তাহলে তাকে ছোট থেকেই প্রিপারেশনটা নিতে হয়। মানে স্কুল কলেজ শেষের পর বা চলাকালীনই প্রিপারেশন নিতে থাকে, স্কুল কলেজের পরে আরও সেটাকে পলিশ করতে হয়। তো গলা ঠিক রাখতে গেলে যেটা হচ্ছে গলার যত্ন মানে হচ্ছে কি, সোজা কথায় গলার বিশ্রাম। আচ্ছা, গলা যেহেতু সফট টিস্যু, তাই বিশ্রাম নিলেই গলাটা ভালো থাকে। মানে যতটা গলা চর্চা করছো ততটাই গলা বিশ্রাম দাও। গলা মানে ধরো তুমি খুব শান্ত মনে বসে বা চুপচাপ বসে আছো, হঠাৎ তুমি খুব চেঁচিয়ে ফেললে, তাহলে গলার উপর যে প্রেশারটা পড়ে, সে যে ক্ষতিটা হয় খানিকটা ইররেপারেবল। ওকে, তো সেক্ষেত্রে তোমাকে ওই রেস্টুরেন্টে তোমাকে চিৎকার করতে হবে, তোমাকে রেডি করতে হবে, বডিলি তোমাকে রেডি হতে হবে। আমরা থিয়েটারে কি চেঁচাই না? নিশ্চয়ই চেঁচাই, কিন্তু আমি তার আগে তো ওই তার প্রিপারেশনটা থাকে। আমি রেগে যাচ্ছি, আমি দৌড়াদৌড়ি করছি, চেঁচিয়ে উঠছি, এই একটা ক্যারেক্টার চেঁচিয়ে উঠছে, তো তার প্রিপারেশন থাকে, তার রিহার্সাল থাকে। সেই চেঁচিয়ে, ধরো এই চরিত্রটা সারাক্ষণ চেঁচিয়ে কথা বলে, তো তার জন্য আমি 100 রিহার্সাল দিয়ে ফেলেছি। আমার গলাও সেই, আমার ওই প্রেশারটা ওই সময় নেওয়ার জন্য গলাও আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে। প্রথম দিন আমি যেই ওই চরিত্রটা ওই অতক্ষণ রিহার্সাল দেবো, আমার গলাটা অবভিয়াসলি ভেঙে যাবে। আমার গলাটাকে বিশ্রাম নিয়ে আবার তো প্রিপেয়ার করতে হবে, আবার তাকে রিলোডিং দিতে হবে ক্যারেক্টারটার, করতে করতে গলা তখন আস্তে আস্তে সেটাকে অ্যাকসেপ্ট করবে। হঠাৎ করে করতে গেলে গলা ভেঙে যাবে, গলা খারাপ হয়ে যাবে, গলা চলবে না, চোখ করে যাবে। সুতরাং গলার সবচেয়ে ভালো উপায় হচ্ছে গলাকে ঠিকমতো বিশ্রাম দেওয়া। সেটা যে কোনোভাবেই হোক, সারাদিনে অপ্রয়োজনে কম চেঁচিয়ে কম কথা বললে সেটা রাখতে পারা যায়। আর যেটা হচ্ছে যে গলার থেকেও যেটা বেশি হচ্ছে যে চর্চাটা, মানে আমি যে ভাষায় কথা বলছি সেই ভাষাটা, ইংরেজি হোক, বাংলা হোক, হিন্দি হোক বা জাপানিজ হোক, সেই ভাষাটার যথাসম্ভব বিশ্বাসযোগ্য প্রেজেন্টেশন। যে ভাষায় কথা বলছি সেটা যেন সেই ভাষার অনুসারী হয়। মানে আমি বাংলা বলতে চাচ্ছি, আমার স এর পার্থক্যটা নেই, হ্যাঁ, আমি সুন্দর বলছি, সেইটা তো কারেকশন করার প্রয়োজন। এই উচ্চারণ শুদ্ধিতা, ভাষা চর্চা, এগুলো ইংরেজিতে কথা বললেও তাই, হিন্দিতে কথা বললেও তাই, উর্দুতে কথা বললেও তাই। কারণ বাংলা যেভাবে কথা বলা হয়, উর্দুতে সেভাবে বলা হয় না। সুতরাং উর্দু বলতে গেলে উর্দুর যা নুয়ান্স আছে, যে খজ কিভাবে বলতে হয়, সেই ভাষাটার যে চলন, সেইটাকে যে তৈরি করতে হবে, সেটা তোমার চর্চার মাধ্যমেই হবে। প্রথম দিনে তো হবে না। তোমার যিনি শিক্ষক বা গুরু থাকবেন,
তিনি যেভাবে শেখাবেন আস্তে আস্তে নিজেকে করতে 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 সেটা একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছবে। একদিনে কিছু হবে না, নিয়মিত চর্চাটা সবচেয়ে আগে প্রয়োজন। আর গলা ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে যারা পারফরমেন্সে থাকবে তাদের উচিত হচ্ছে যে সারেগামাটা চর্চা করো। আচ্ছা, যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট, চটজলদি সবাই হারমোনিয়াম বলে, হারমোনিয়াম না হলেও যে কোনো একটা ইনস্ট্রুমেন্টের সঙ্গে সারেগামাটা করা, তাতে গলাটা ভালো থাকে। আচ্ছা, সেই চর্চাটাকে যদি মানে হঠাৎ করে আমি একদিন চর্চা করলাম, 6 মাস চর্চা করলাম, তারপর বললেন যে এই তো আপনি বলেছিলেন, ওই আমার তো হলো না। তার আগের যে 15 বছর আপনি কিছুই করেননি, সেটা তো ধরতে হবে, সেই 15 বছরের ক্লেদটা তো মুছতে হবে, সেটা সময় লাগে। তবে চর্চা করলে হয় না আমি বিশ্বাস করি, নিশ্চয়ই হয়। বহু মানুষের হয়েছে যারা পরবর্তীকালে এসে কাজ করেছেন এবং দুর্দান্ত কাজ করেছেন। এমন বহু অভিনেতা রয়েছেন, অনেক পারফর্মিং আর্টিস্ট রয়েছেন। কেউ খুব গান শিখে গান গেয়েছে, আবার কেউ গান শেখেননি, গান শিখতে গিয়ে পালিয়ে এসছেন, তিনিও বড় গায়ক হয়েছেন, অ্যাজ ফর এক্সাম্পল কিশোর কুমার। কিন্তু আবার গান শেখার মানে গান গাইবার ইচ্ছা প্রকাশ করলে আপনি ধরে নেবেন না যে আপনি কিশোর কুমার হবেন। সবার কিশোর কুমারের ট্যালেন্টটা থাকে না, এটাও তো তাকে বুঝতে হবে। সুতরাং চর্চাই একমাত্র উপায়। আপনার ট্যালেন্ট থাকলে খুব ভালো, না থাকলেও আপনি একটা জায়গায় যদি পৌঁছতে চান তাহলে চর্চাই আপনাকে সেটা নিয়ে যেতে পারে। প্র্যাকটিস, কথাই তো আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, সো তার ছাড়া এরকম কিছু ফুড আছে যেটা অ্যাভয়েড করার দরকার, এরকম কিছু? আমি তো মানে অনেক মিথ আছে এই বিষয়ে। হ্যাঁ, মিথ অনেক কিছু বলে, টক দই খাবেন না, তেঁতুল খাবেন না, খুব গরম চা খাবেন। এটা তার শরীরের উপর নির্ভর। সে যদি টক দইটা খেয়ে হজম করতে পারে, টক দই খেতে পারে, কোনো সমস্যা হয় না, তাতে গলা খারাপ হয় না। হ্যাঁ, মানে খুব একটা ফ্রিজ থেকে বার করে ঠান্ডা খেলেন, তাহলে আগামী 1 ঘন্টার জন্য আপনার গলাটা তো চোখ থাকবে, কারণ ওইরকম টেম্পারেচার। আপনার ব্যথা লাগলে আপনি বরফ ঘষেন, এবার ওই বরফটা যদি আপনি খান তার গলাটাও তো বসবে। তো নাথিং বাট সায়েন্স। তো সুতরাং ওই খুব ঠান্ডা বা খুব গরম জিনিস খেয়ে ফেললেন, খুব গরম জিনিস খেলে আপনার জিভটা পুড়ে যেতে পারে। জিভ উচ্চারণের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। তো জিভটা যদি আপনার সুস্থ না থাকে তাহলে আপনার কথাটা সুস্থ বেরোবে কি করে? সুতরাং ওই ধরনের এক্সট্রিম কিছু হট, এক্সট্রিম কিছু কোল্ড কিছু না খাওয়াই ভালো। আদারওয়াইজ আপনি যেটা হজম করতে পারেন, আপনি হেলদি থাকার জন্য যেটা খেতে পারেন সেটা অলওয়েজ খেতে পারেন। তোমাদের ক্ষেত্রে বলছি, কোনো সেটা ওই বাছাইটা খানিকটা মিথের মতো, মানে এটা সত্যি নাও হতে পারে। মানে এর পিছনে খুব কি বলবো, মানে বৈজ্ঞানিক ভিত্তি নেই। খাবারটা তোমার হজম হচ্ছে কিনা, সেই যে খাবার হজম হবে না সেই খাবার কিন্তু তোমার পারফরমেন্সের জন্য ক্ষতি। হজম হলে সব খেতে পারো। আচ্ছা, সো তুমি যেরকম বলছিলে যে হঠাৎ করে চেঁচালে ভয়েস টাইম ক্র্যাক হয়, তো তোমার ইন জেনারেল লাইফে যদি রাগ ওঠে তখন তুমি কি করো? মানে কি করে নিজেকে, কি তখন তুমি পেশেন্স রাখো? না, পেশেন্স রাখি না, কারণ আমি তো সারাক্ষণ কথা বলে যাচ্ছি আর গলাটা তো রেডি থাকে, গলা গরমই হয়ে থাকে। আর তো চেঁচালে হয়, তো খুব একটা চেঁচাই না। আর খুব দরকার পড়লে চেঁচাই। থিয়েটারের প্র্যাকটিসটা আছে তো, থিয়েটারের প্র্যাকটিস থাকলে কি হয়, চেঁচাতে মানে ওই বডি এবং ভয়েসটা রেডি হয়ে যায়। যে আমি এখন ধরো কারোর সঙ্গে ঝগড়া করবো, আমি তো হঠাৎ করে করতে আমার মেন্টাল প্রিপারেশন লাগবে যে ঝগড়া করবো। আর হঠাৎ করে যারা ঝগড়া করতে পারে তারা কি করে পারে আমি জানি না, আমি তো ওরমভাবে পারি না। আমার ঝগড়া করতে গেলে বা চেঁচাতে গেলে একটা প্রিপারেশন লাগবে। এবার আমি চেঁচাবো আর কি, মানে হ্যাঁ, কথা বলতে হঠাৎ করে চেঁচিয়ে ফেললাম, এরকম জেনারেলি হয় না। হয় কি না, খুব একটা হয় না। আর এরকম আসলে এগুলো সব অভিজ্ঞতা দিয়ে, মানে এরকম হয়েছিল যে এরকম আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, পরদিন আমার বম্বেতে অনুষ্ঠান। তো গাড়ির সঙ্গে একটা গাড়ি ধাক্কা লেগেছে, ঝগড়াঝাটি হলো, প্রচণ্ড চেঁচালাম, সেও চেঁচালো, আমিও চেঁচালাম, একটা হলো স্কাফল মতো। বাড়ি ফিরে হোয়াট আই রিয়েলাইজ, আমার গলাটা আগের মতো বেরোচ্ছে না। আমার পরদিন সকাল আর্লি মর্নিং ফ্লাইট, আমার বম্বে যেতে হবে, এবং গলাটা স্লোলি খারাপ হতে শুরু করলো। এবং সেদিন যে কীভাবে অনুষ্ঠানটা আমি পার করেছিলাম আমি নিজে জানি না। 3 ঘন্টার অনুষ্ঠান ছিল চেম্বুরে, খুব গলার উপর চাপ পড়েছিল। সেটা একই সঙ্গে শিক্ষা দিয়ে গেছিল যে কাজ আগে, ওই একটা ছোট রাস্তার ঝগড়াতে জেতাটা আগে নয়, তোমার পরে। তার তো গলা নিয়ে কোনো সমস্যা নেই, আমার তো গলা একটা কাজের মধ্যে পড়ে।
সো তখন আরো ওগুলো শিক্ষা নিই, সচেতন থাকি। তো এরকম মানে না করার চেষ্টা করি, যদিও হয়ে যায়। না এরকম ওই যে হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়ার লোক আমি নই। মানে আমি রেগে গেলে রেগে গেলাম, না গেলে শান্তই থাকলাম, এইরকম টাইপ আর কি। মানে এবার তুমি যদি আমার জোডিয়াক সাইন বলো, আমি এক্ষুনি মনে করে বলতে টপ অফ দ্য মাইন্ডে নেই। তো এক এক ধরনের এক একজন মানুষ এক এক রকম ধরনের হয়, তো আমি ওই ধরনের। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, সব কাজটা করার জন্য যেটা একসঙ্গে ইন ট্যান্ডেম মানে একটা তাল মিলে লাগে, সেটা হচ্ছে বডি অ্যান্ড মাইন্ড। হেলদি বডি, হেলদি মাইন্ড, এই দুটো থাকলে এবং তুমি চর্চা করলে ইউল গেট দ্য সাকসেস। দুটোই দরকার। কিন্তু ইউ হ্যাভ হেলদি বডি, আনহেলদি মাইন্ড, অর ইউ হ্যাভ এ ভেরি হেলদি মাইন্ড, ভেরি আনহেলদি বডি, কোনোটাই কাজ করবে না। দুটোই প্রয়োজন একসঙ্গে। ব্যালেন্সটা মানে দুটোকেই তোমার যত্ন নিতে হবে। শুধু আমি গলার যত্ন নিলাম, আমার মনের যত্ন নিলাম না, আমি শুধুই মনের যত্ন নিলাম, আমার গলার যত্ন নিলাম, শরীরের যত্ন নিলাম না, শৃঙ্খল থাকলাম, তাহলে হবে না। দেন ইউ হ্যাভ টু পে, দ্যাটস এ মেন থিং। সো নিজে কি করবে, পারফর্মিং ওয়ার্ল্ডে কাজ করবে কিনা, সেটা যদি স্থির থাকে, অনেক সময় হয় মানুষ করে নাকি উচ্ছৃঙ্খলতা করে ফেলে। আমাদের জীবনে অনেক রকম ভাইসেস থাকে, মদ্যপান থাকে, অন্যান্য আরো হায়ার ডিগ্রিজ নেশা থাকে। তার কারণ হচ্ছে যে যদি সাকসেস আসে, সেটা এত ইনসিকিউরিটিকে সঙ্গে নিয়ে আসে যে সাকসেসটা থাকবে কিনা কারণ কালটা কেউ জানে না, আগামীকালটা কেউ জানে না। সো থাকবে কিনা এই ইনসিকিউরিটিটা মানুষকে অনবরত কুড়ে খায়। ফলে সে যত ইনসিকিউর হয়, সে একটা অন্য অ্যাসাইলাম খোঁজে। কেউ সেটা অ্যালকোহলে খোঁজে, কেউ সেটা অন্য নেশায় খোঁজে, কেউ হয়তো আরো পজিটিভলি ভেবে কেউ হয়তো ধ্যানে খোঁজে। তো কি চয়েস নেবে জীবনে, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার থাকে। এবং ব্যক্তিগত জীবনে যত চেষ্টা করা উচিত, আমাদের সবার হয় না সেটা, পিসফুল লাইফ থাকার। কিন্তু লাইফ তো অত পিসফুলও নয়, এটাও তো সত্যি। আধুনিক জীবন অনেক কঠিন, অনেক অনেক ভাইসেস থাকে। সেই ভাইসেসগুলো সঙ্গে নিয়ে যত ওটাকে সাপ্রেস করে রাখা যায়, তত ইউ আর ক্লোজার টু সাকসেস। আদারওয়াইজ ইউ উইল বি অ্যাওয়ে ফ্রম দ্য সাকসেস। Okay, so we are almost end of this video. So last একটা প্রশ্ন, যে upcoming youngsters, যেহেতু as I told you that podcast is also very in nowadays, and people are working towards their voices, whether it's acting, any career, এই সবকটা ক্যারিয়ারে ভয়েস খুব ইম্পর্টেন্ট। সো কি মানে ইয়াংস্টারদের কি করা উচিত অ্যাকর্ডিং টু ইউ? আমি আগেই বলেছি যে একটা সারগাম চর্চা করা উচিত। উচ্চারণ নিয়ে এর আগেও বলেছি যে কেয়ারফুল। আমার এর আগের বলার মধ্যে এগুলো বাই পার্টই আছে, একসঙ্গে করলে তুমি পেয়ে যাবে যে আমি কি বলতে চাইছি। একসঙ্গে হয়তো ওই মাস্টারমশাইয়ের মতো আমি বোর্ডে লিখে দিলাম না, কিন্তু কথার মধ্যে দিয়ে বললাম। আর যেটা উচিত হচ্ছে যে সুস্থ সংস্কৃতি যেটা করতে চাইছো, সেটা তার জন্য নিজেকে তৈরি করা। যে সমস্যাটা এখন আমাদের জীবনে আছে, সেটা হচ্ছে রিল এমন একটা জিনিস, এটা আগামী দিনে একটা বড় সোশ্যাল ভাইস, বিরাট বড় সোশ্যাল ভাইস। কেন বলছি, যে ধরো এই একটা মোবাইল ফোন তোমার হাতে আছে, যার মধ্যে একটা ক্যামেরা আছে, ইউ আর ডুইং এনিথিং অ্যান্ড এভরিথিং ইন ফ্রন্ট অফ ইট। ওই শব্দবন্ধটা ইদানিং শুনলে আমার রাতের ঘুম উড়ে যায়। হ্যালো গাইজ, সে গাইজটা যে কি খারাপ ভাবে বলছে, সে যে কি বলছে, হ্যালো গাইজ বা হাই গাইজ কি এটা বলে সে বলা শুরু করে, বলে সেটা করে কি, তার না আছে চর্চা, না কি সে যে কি করতে চায় আমি সেটা জানি না। সে নাচতে চায়, গাইতে চায়, কোনোটাই তার ঠিক হয় না, কারণ তার তো কোনো চর্চা নেই, তার তো কোনো। আর কলাবিদ্যা গুরুবিদ্যা, কলায় সবসময় একজন গুরু লাগে, হোক না সে গুরুটা সে নিজেই। কলাবিদ্যা গুরুবিদ্যা, আর গুরুবিদ্যা মানে কি, এটার মানে হচ্ছে এই যে গুরু মানে সে টাস্ক দেবে, তার চর্চা করা প্রয়োজন, চর্চা ছাড়া হয় না। মানে এটা কিরকম হয়েছে জানো তো, মানে আমি যা খুশি পেনে লিখে ফেললাম, সেটা দেশ পত্রিকা বা আনন্দবাজার ছাপিয়ে দিল। এটা যদি সত্যি হয়, তাহলে এই রিলটাও সত্যি আর কি।
আমার কাছে কাগজ আছে, পেন আছে, আমি কবিতা লিখে ফেললাম, গান লিখে ফেললাম, গল্প লিখে ফেললাম, এবং সেটা আনন্দবাজার বা দেশ পত্রিকা ছাপিয়ে ফেললো। এই যে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে তুমি তোমার ভিডিও তুলে আপলোড করে দিচ্ছ, সেটা কোয়ালিটি সম্বন্ধে তো ধারণাটা তুমিই করছো, কারণ তোমারও তো কোনো ধারণা নেই সেটা ভালো হচ্ছে কিনা। তার তো কোনো গভর্নিং বডি নেই যে তুমি ভাই কাজটা জানোই না, এটা এইভাবে হয় না, এটা বলার তো কেউ নেই। কিন্তু সবাই তো নিজের মর্জির মালিক, ঘর বন্ধ করে একটা ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে যা খুশি তাই করে যাচ্ছে, করে সে সেটাকে রিল বলে চালিয়ে দিচ্ছে, লোকে তাই দেখছে দেখাটাই এরকম হয়ে গেছে। সে যে খুব কনসেন্ট্রেটেড ওয়েতে দেখছে তা না, সে আনমনেও খানিকটা স্ক্রোল করে আঙুল এইভাবে নাড়িয়ে যাচ্ছে। কোনো একটা জিনিস ভালো লাগলো সে দেখলো, আবার কিছুক্ষণ দেখতে দেখতে কেউ কোনো একটা রিল গোটা দেখে না। সেটার উপরে এখন রিসার্চ হচ্ছে যে কতক্ষণ দেখে, কোন ধরনের রিল সে দেখে, তার উপরে অ্যালগরিদম তৈরি হচ্ছে, দিয়ে সেই অনুসারে তাকে সেই পছন্দের জিনিসগুলো পাঠানো হচ্ছে। ধরো তুমি শাড়ি পছন্দ করো, শাড়ির ভিডিও দেখছো, তোমার কাছে শাড়িই আসতে থাকবে অন্তহীন। হ্যাঁ, এবার আমি যদি মারপিটের দেখি তাহলে আমার কাছে মারপিটটাই আসতে থাকবে। আমি যদি গান শুনতে দেখতে সেই ভিডিওগুলো আসতে থাকবে, সেই গান খারাপ হতে পারে। সুতরাং এই যে একটা নতুন জিনিস হয়েছে, এইটা খুব একটা মানে সমাজের ক্ষেত্রে বা সংস্কৃতির ক্ষেত্রে এটা যে খুব ভালো যোগ, আমি এটা মনে করছি না, একেবারেই মনে করছি না। তার মধ্যে কি ভালো কাজ হচ্ছে না, মানে অনেক পডকাস্ট আছে যেগুলো আমরা দেখলে অনেক কিছু জানতে পারি, অনেক কিছু দেখলে মনে হয় যে আচ্ছা এই পুরো পডকাস্টটা কোথায় পাবো, তখন আমরা খুঁজে সেই ইউটিউব সাইটে যাই, গিয়ে সেটা পুরোটা দেখি, কারণ সে যে করছেন তিনি তার কি করতে চাইছেন সেটা সম্বন্ধে ক্লিয়ার, এবং সে একটা কোয়ালিটি জিনিস প্রোভাইড করতে চাইছে দর্শকদের জন্য। সবাই তো সেটা নয়, সবাই ভাবছে যে ক্যামেরা আছে, যা খুশি করবো, ও 1 লাখ ভিউ আর আমারও 5 লাখ হবে, আমি টাকা রোজগার করব। এই যে পেছনে টাকা রোজগারের একটা অঙ্ক তাকে প্রথমেই ধরিয়ে দেওয়া হলো, কিছু মাত্র যোগ্যতা তৈরি না করেই, এইটা সাংঘাতিক শেপ নেবে। এবং আমার মনে হয় যে এ বিষয়ে মানে সরকারি তরফ থেকেই অনেক খানিকটা করা হওয়া উচিত, মানে এটা হাতের বাইরে চলে যাচ্ছে। এবার এমনও হতে পারে যে মানুষ ধরো দেখছে না, একটা অপরাধ করলাম, সেটা ভিডিও করলাম, করে আমি মানুষ দেখবে, কিন্তু মানুষ ডার্কার সাইড দেখতে বেশি পছন্দ করে। তো মানুষ যেভাবে এগোচ্ছে এইরকম ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। সো এটা খুব মানে এখন খুব আর্লি স্টেজে আছে, এখনই সচেতন হয়ে এগুলোকে রেস্ট্রিক্ট করা উচিত। মানে ওই যে বললাম যে যেটা মানে ওই রকমই হাস্য, মানে আমার কাছে কাগজ আছে, পেন আছে, অথবা আমি কবিতা লিখতে পারি, যে আমি কবিতা লিখলাম সেটা আবার আনন্দবাজারে ছাপাও হলো, এটা যেমন হাস্যকর হবে, এটাও তাই সেই মাত্রারই হাস্যকর হচ্ছে। এটা খুব সচেতন হতে হবে। মানে ইউটিউব, ফেসবুক বা এই ধরনের ভার্চুয়াল মিডিয়ামগুলো যেমনি ভার্চুয়ালি মানুষকে পৌঁছে দিচ্ছে, এটা স্থায়িত্ব সম্বন্ধেও অনেক সচেতন হতে হবে। এটা অনেক ভুল পথে মানুষকে চালিত করতে পারে, এবং এই রিলসের ক্ষেত্রে তো মানুষ হচ্ছে ভুল পথে চালিত, কারণ ওই যে গাধার নাকের সামনে মূলটি ঝোলানো আছে যে তুমি টাকা রোজগার করতে পারবে, কিছু না করে শুধুমাত্র একটা এরকম একটা ক্যামেরা ফোন থাকলেই আমি টাকা রোজগার করতে পারবো, বারে মজা আমি করি। তো এই পদ্ধতিটা মনে হয় যে কোথাও রেস্ট্রিক্ট করার দরকার রয়েছে। আমি বলছি না বন্ধ করলে অনেক শিল্পী এটা করে খাচ্ছেন, সেটার দরকার নেই, রেস্ট্রিক্ট করা তো প্রয়োজন, এটা আমি মনে করি। যেমন ফিল্মে সেন্সর বোর্ড রয়েছে, সেরকম থাকা উচিত, মানে কোয়ালিটি কন্টেন্টটা, ইনফরমেটিভ কন্টেন্ট থাকা, মানে এগুলো আর আপলোডিং কোয়ালিটি ফেল করিয়ে দিয়ে তাকে আপলোড করতে না দেওয়া, তাহলেই তো হলো। এরকম কিছু একটা মানে গভর্নিং থাকা উচিত, এটা গভর্নিং লেস হয়ে যাচ্ছে। কারণ এর সাথে একটা জিনিসও হচ্ছে, যারা জেনুইনলি খেটে করছে বা যার মধ্যে সেই ইনগ্রেডিয়েন্টটা আছে, সে এটা করতে পারবে, তারাই কাজটা করবে। এখানে তো তা নেই। কেন অ্যাকচুয়ালি এটাই হচ্ছে, মানে যারা জেনুইনলি ট্যালেন্টেড আছে তাদের রিচ নেই, কিন্তু যারা মানে নরমালি কিছু ট্রেন্ডিং মিউজিক, দুঃখের বিষয়, মানে আমার ক্ষেত্রেও আমাকেও এই প্রশ্ন হয়েছে যে দাদা তোমার এখন সোশ্যাল মিডিয়া ফলোয়ার কত? হ্যাঁ, একজনও না। ফলো করবে কেন? আমি কি রামকৃষ্ণদেব নাকি স্বামী বিবেকানন্দ? ফলো করতে না, সোশ্যাল মিডিয়ার ফলোয়ারটা কিন্তু প্রডিউসাররা দেখছে না। প্রডিউসারকে দেখতে বলে, আমাকে সেটা নিতে না বলে, আমার লাগবে না, আমার নেই ভাই ফলোয়ার, কিন্তু আমি ওটা পারি করতে, নেবে কি? কিন্তু একটা নতুন ছেলে এসে এটা তো বলতে পারবে না, সে তখন চেষ্টা করবে ফলোয়ার বাড়ানো, তার তো সেটা স্ট্রাগলের প্রশ্ন, তার তো পেশার তৈরি করার প্রশ্ন।
সে তো ভাবছে যে আরে বাবা XYZ এর সঙ্গে আমি প্রতিযোগিতায় আছি, X এর 1 মিলিয়ন ফলোয়ার, Y এর 2 মিলিয়ন ফলোয়ার, Z এর 3 মিলিয়ন, তাহলে আমাকে ওই মানে আমি অভিনয় কতটা করতে পারলাম সেটা বদলে আমি কতটা ফলোয়ার রইল সেইটার দিকে বেশি মন চলে যাবে। তার ফলে সিনেমা শিল্প ক্রাইসিসের মধ্যে পড়বে ডেফিনেটলি। কারণ সিনেমাটা এইভাবে তৈরি হয়নি পৃথিবী, সিনেমাটা তৈরি হয়েছিল কিছুটা ডকুমেন্টেশন, তারপরে সেখান থেকে কাহিনী চিত্রের মধ্যে এক্সপেরিমেন্ট, সিনেমা টেকনিকের মধ্যে এক্সপেরিমেন্ট করতে করতে সিনেমা নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে, সিনেমার ভাষা। যেভাবে গান গল্প লেখা হয় সেভাবে সিনেমা লেখা হয় না বা সিনেমা বানানো হয় না, সিনেমার নিজস্ব একটা ভাষা আছে। এই ভাষাটা আবিষ্কার করতে মানুষকে অনেকটা সময় কেটেছে। কিন্তু প্রথম যে রেলগাড়ির ছবিটা ভিডিওটা তোলা হয়েছিল মানে ফিল্মটা তোলা হয়েছিল, সেইখান থেকে সিনেমা কিন্তু অনেক দূরের রাস্তা হেঁটেছে করে অসামান্য সমস্ত কাহিনী চিত্র, তথ্যচিত্র আমরা পেয়েছি, যেগুলো মানুষের কাছে কি বলবো মাইলস্টোন হয়ে আছে দেশ বিদেশ জুড়ে। যাদের নাম আর বলছি না, প্রত্যেক দিনই তাদের নাম নেওয়া হয়, সেই সমস্ত বরেণ্য মানুষ, তাদের কাজগুলো মানুষ দেখেছে, স্থায়িত্ব পেয়েছে, আজও মানুষ দেখছে। এই তো শুনলাম সত্যজিৎ রায়ের মহানগর রিফারবিশ করে প্রিন্টটা এখন কমার্শিয়াল রিলিজ হচ্ছে, আইনক্সে চলছে। এটা সত্যি মানে এটা আবার কম্পিউটারের দান, মানে এটা আমি জাস্ট ভাবতে পারিনি যে এটা হতে পারে যে মহানগর সিনেমাটা, কারণ মহানগর যখন তৈরি হয়েছে তখন আমার জন্মই হয়নি, তো মহানগর সিনেমাটা আবার স্ক্রিনে দেখতে পাবো, এই দেখার, কারণ আমরা দেখেছি তো টেলিভিশনে, স্ক্রিনে দেখার যে অভিজ্ঞতা, সেই সময় সোসাইটিটা কিভাবে চলতো, তার ডুজ অ্যান্ড ডোন্টস কিভাবে হয়েছিল এবং গল্পটা কোন দিকে এগিয়েছিল, এটা জানার মধ্যে দিয়ে যে আবিষ্কারের আনন্দটা রয়েছে সেটা তো দারুণ ব্যাপার। এটাও কম্পিউটারই আমাদের দিয়েছে, এটা অনস্বীকার্য। কিন্তু একই সঙ্গে এই কম্পিউটার বেসড যে এই যে রিলস, সেটা আবার মিনেস হিসেবে কাজ করছে সোসাইটিতে। মিনেস, আমি নিঃসন্দেহে আমি বলতে পারি দিস ইজ আ মিনেস। রিলস আর সোশ্যাল মিনেস, ইট উইল বিকাম ইভেন মোর ইন টুমরোজ টু কাম। মানুষের এই বিষয়ে সচেতন থাকা যায়, এবং যে সমস্ত ছোট ছেলে মেয়েদের এখন মোবাইল ফোন ছাড়া পড়াশোনা হয় না, তাদের ক্ষেত্রেও সেই রেস্ট্রিকশনটা বাবা মার দিতে হবে যে তুমি যেন আবার রিলস নিয়ে বসে যাও, মানে রিলসে সে কিছু শিখবে না কিন্তু খারাপ জিনিস ছাড়া কিচ্ছু শিখবে না, কারণ তার তো পড়াশোনা করার বয়স, সে তো সবাই ABCD শিখছে, তার ওই রিলসগুলো দেখা উচিত না। অথচ তার কাছে একটা মোবাইল ফোন রয়েছে, কারণ তার অনেক সময় স্কুলে অনলাইন ক্লাসও হচ্ছে মোবাইল ফোনে, কি করা যাবে, দুদিক দিয়েই আছে। সেই মনিটরিংটা বাবা মাকে করতে হবে, খুব ইম্পর্টেন্ট। কিন্তু এটা সিরিয়াস কথা বলে ফেললাম না না, মানে অ্যাকচুয়ালি খুব ইনফরমেটিভ, আর জেনুইনলি এই বিষয়ে তাড়াতাড়ি কেউ বলে না। না আমি তো মানে এখন যে কোনো অনুষ্ঠানে মঞ্চে গেলে আমি রিলসের বিরুদ্ধে ভীষণভাবে সোচ্চার হয়েছি, আমি বলি। কারণ আমি নিঃসন্দেহ থেকে যে আমি নিজে কখনো একটা বোকা বোকা রিল বানাবো না, তাতে আমার ভবিষ্যৎ করার কোনো সম্ভাবনাও নেই এবং আমি চাইও না সেটা। Why I'm laughing because এটাও কিন্তু রিলসেই যাবে। না আরে বাবা, আমরা যে সমস্ত ওয়েব সিরিজগুলো করছি তার তো পার্টগুলো ওয়েব রিলসে তৈরি হয়, সে তো সেটা প্রমোশনাল পার্টে, কারণ তার পিছনে একটা 6 ঘন্টা ছবি মানুষকে দেখতে বলা হচ্ছে। যদি আমার বানানোটা, আমার নির্মাণটা তোমার যদি ভালো লাগে, তাহলে তুমি প্লিজ ওই ওয়েব সিরিজটা দেখো, তার একটা ইন্ডিকেশন, সেটা প্রমোশনাল পার্ট। সেটার সঙ্গে যে বাজার যে রিলসের কথা আশা করি তুমি বুঝতে পারছো আমি বলছি, সেই রিলসের কোনো সম্পর্ক নেই। তুমি একটা কাজ খেটে খুঁটে করেছো, তার দুটো পার্ট পাঠাবে, যদি আপনার দর্শকের ইন্টারেস্টিং মনে হয় আপনি পুরোটা দেখবেন, যদি না মনে হয় দেখবেন না। কিন্তু তুমি তো এইটা বলছো না যে আমারটা আপনি দেখুন না, নাহলে আমি এর থেকে আরো খারাপ কিছু পরের দিন ওইটা দেখতে পাবেন, আপনি এটা করুন। এই অসভ্যতামিটা তো নেই, দুটো এক জিনিস নয়, কখনোই এক জিনিস নয়। ওকে, সো অনেক কথা হলো, অ্যান্ড খুব ভালো ভালো ইনফরমেশন নলেজ পেলাম তোমার থেকে, সত্যি সিরিয়াসলি। অ্যান্ড তারপর আই ফিল ভেরি প্রিভিলেজড কি সামনে বসে তোমায় আমি শুনছি এতক্ষণ ধরে। সো দ্যাটস অলসো আই থিঙ্ক আমি খুব ওভারওয়েলমড এটা নিয়ে। অ্যান্ড ইয়েস, উই আর অলমোস্ট এন্ড অফ দিস ভিডিও। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আমারও খুব ভালো লাগলো, মানে পডকাস্ট হচ্ছে অনেক, আমি 2-3টে করেওছি আর অন্য জায়গায় অন্য বিষয় নিয়ে কথা বলতে গিয়ে, সেটা আরো 2-3 জন ছিলেন। কিন্তু ঘটনা হচ্ছে যে বিষয় যেটা মানুষ
এটাতে সিরিয়াস একটা কিছু করার চেষ্টা করছে। দ্যাটস এ গুড পয়েন্ট অফ। আমি কিছু দেখিও পডকাস্ট খুব ভালো হয়, খুব উচ্চ মানের হয়, সুতরাং এটার ভবিষ্যৎটা খুব উজ্জ্বল আমি একই সঙ্গে মনে করি। ইট হ্যাজ এ জেনুইন টুমরো, যে টুমরো মানে, এবং যেহেতু এটা থেকে যাবে আজ থেকে 50 বছর বাদে, যে যদি কেউ এই সময়ে সোসাইটিটা নিয়ে রিসার্চ করতে চায়, সে খুব ভালো মেটেরিয়াল পাবে। তাকে রিসার্চ করতে খুব দারুণ পরিশ্রম করতে হবে না, সে বরঞ্চ ইন্ট্রোস্পেকশনে বেশি মন দিতে পারবে, যে এইটা হয়েছিল তাহলে ওই সোসাইটিটায় এইভাবে আমি ইন্টারপ্রিট করতে পারি, সোসাইটিটা তখন এইরকম একটা অবস্থায় ছিল। হ্যাঁ সো হ্যাঁ বেসিক্যালি খুব ভালো লাইক ফিউচারের মানে খুব ভালো একটা আরো আই থিঙ্ক আই গট আ মিডিয়াম কি আমি এই জিনিসটা আরো ইনফরমেটিভ আর আরো খেটে করার চেষ্টা করবো, সো দ্যাট ফর ফিউচার অলসো ইট হেল্পস। হ্যাঁ, কারণ তুমি যেটা আপলোড করে দিচ্ছ, পৃথিবীটা যদি একেবারে ওই কয়ামতের সামনে এসে না দাঁড়ায়, হ্যাঁ তাহলে তো এটা থেকেই যাবে। থেকেই যাবে। হ্যাঁ সুতরাং ধরো আজ থেকে 60-70 বছর বাদে আমরা যদি না থাকি, তখন যদি কেউ এই সময় সোসাইটিটাকে নিয়ে কোনো কাজ করতে চায়, তখন যদি এটা হেল্প করে, তাহলে হেল্পটা ইমেন্স হবে, এইটুকুই আমি বলছি। এক্স্যাক্টলি। হ্যাঁ ওকে সো থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দ্য টাইম অ্যান্ড থ্যাংক ইউ এভরিবডি এই ভিডিওটা দেখার জন্যে। সো হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে অ্যান্ড খুব ইনফরমেটিভ আছে, তো প্লিজ ডু ওয়াচ দ্য ফুল ভিডিও অ্যান্ড ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড রিহার্সড।